সুধী দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অক্ষর, আমাদের এই বর্ণমালা সংগ্রামের ভেতর থেকে আসা, মায়ের অশ্রুর ভেতর থেকে আসা, বোনের কান্নার ভেতর থেকে আসা, ভাই হারানোর বেদনা থেকে পাওয়া আমাদের এই অক্ষর, আমাদের এই বর্ণমালা, আমাদের মাতৃভাষা। আমরা বারবার বিপ্লবের ভেতর দিয়ে, সংগ্রামের ভেতর দিয়ে, আন্দোলনের ভেতর দিয়ে নিজের মাতৃভাষাকে, স্বভূমিকে, স্বদেশকে রক্ষা করি। প্রিয় দর্শক, আমাদের মাতৃভাষা আমাদের এক ধরনের রক্ষাবহ। তার ভেতর থেকেই আমরা অক্ষর বের করে আনি, আমাদের ভাষা, আমাদের ধ্বনি বের করে আনি, আমাদের সঙ্গীত, আমাদের কবিতা, আমাদের নাট্য, চিত্রকলা সবই এই অক্ষরের গল্প। প্রিয় দর্শক, আজকে অক্ষরের গল্প অনুষ্ঠানে আছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবের এক অগ্রণী কণ্ঠসৈনিক, নির্ভীক বীর যোদ্ধা, আমাদের সকলের প্রিয় ইথন বাবু। কেমন আছেন ইথন বাবু? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। গান দিয়ে যে বিপ্লবকে উজ্জীবিত করা যায়, মানুষকে অনেক বেশি এগিয়ে দেওয়া যায়, মৃত্যুকে যখন সে আর ভয় করে না, সেই গান আপনি গেয়েছেন। ওই গানটা দিয়েই শুরু করতে চাই। গান দিয়ে তো অবশ্য শুরু করা যায়, কারণ গানটা নিয়ে আমরা যেভাবে যুদ্ধ করেছি, দেশবাসী যেভাবে আমাদেরকে নিয়েছে এবং আন্দোলন করেছে, আমাদের বাংলাদেশের আমি ইথুনবাবু তৈরি করেছি, এটা গর্ব একটু লাগে যে যখন পাশের দেশে গিয়ে গানটা হয়। আমি জানি ইথন বাবুর এই গান সেখানেও আন্দোলনের উৎস হয়ে উঠেছে। সেখানে মজার বিষয় হচ্ছে যে ইংল্যান্ড থেকে তারা এই গানটাকে ইংলিশে করছে। হ্যাঁ, এদেরকে মনে হয় না, তবে আমাদের এই টিমটাতে একটা অন্যরকম শক্তি ছিল। আমরা এই পর্যন্ত এই শক্তিটা কি? শক্তিটা বলছি, শক্তিটা ছিল হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি আমাদের সাথে ওই সময়টাতে যেভাবে উনি আমাদেরকে হেল্প করছে এবং সাহস জুগিয়েছে, এটা সাংঘাতিক ছিল। এবং সে যেভাবে হোক আমাদেরকে ডেকে কিন্তু কথা বলেছে, আমাদের সবাইকে ডাকতো, মানে আমি, মৌসুমি, পরাণ, রোজেন, শিবাসানু, আমাদের হ্যান্ডস যারা বাজায় তারা সবাই। এই যে একটা সাহস, একটা যে কোনো একটা প্রেরণা, মারাত্মক বিষয় ছিল। তো ওইখান থেকে আমাদের এই সৃষ্টিগুলো আসে। কিন্তু খালি আমাদের এইটা দেশটা তোমার বাপের না, কারণ মনে করেন তলে তলে ব্যথা, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, ভোটের বাক্সে লাথি মারো, তো আমাদের প্রচুর। তারপর এক দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, যখন আমরা এগুলা গান করি আমাদের সবাইকে ডেকে নিয়ে এসে কথা বলতে, সেটা হয়তো একসময় বলবো। আমাদের তো সীমিত সাধ্যের মধ্যে আজকে আমরা মূল নায়ককে নিয়ে এসেছি। তো আমি ইথন বাবুর কাছে ওই যে দেশটা তোমার বাপের নাকি, ওই গান দিয়ে শুরু করতে। এটা আমি শেষে গাবো, তার আগে আমরা যখন কোন গানটা প্রথম? হ্যাঁ, মেন যখন প্রবলেমে পড়ে গেছিলাম সেটা দিয়ে যে আমরা করছিলাম যেন দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, ওরে কাঁদছে মাটি কাঁদছে অন্তর, ওরে দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, ওরে কাঁদছে মাটি কাঁদছে অন্তর, আজ দেশের মানুষ জেগে উঠেছে, ওরে আজ দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ জেগে উঠেছে, করছে তারা প্রতিবাদ, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, ওই দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, ধর 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 ওই চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই গান করার পরে তো মনে করেন আমি ওই রাত্রির থেকে তো মনে করেন আমার আমার শরীরের ক্যালসিয়ামই শেষ হয়ে গেছে। এই আনন্দটাও তো অনেক বড়। সবচেয়ে মজার কথা কি ভাই, এক হাতে মৃত্যু আর এক হাতে মুক্তি। তাই ছিল আসলে। এটাই আমি বলছিলাম। আপনার চোখের মধ্যে যে লাগলো, আমরা জানি যে আমার এটা তো শেষের দিকে, এটা তো মনে করেন 5ই আগস্টের ঘটনা। আমরা যখন ইয়েতে ছিলাম, রামপুরাতে ছিলাম, আমার এখানে এসে একটা ট্রেয়ার পড়ছিল, ওটাই আমার এই চোখে এসে একটু প্রবলেম হয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেপেলে আমাকে নিয়ে আসছিল। এটার একটা ঘটনা আছে। আমরা তো ওখানে ছিলাম, ছেলেপেলেদেরকে সবচেয়ে মজা হচ্ছে কি সবাই না এই আন্দোলনটাকে একটু অন্যভাবে নিয়েছে। মনে করেন ট্রেয়ার মারছে, উপর থেকে ছোট ছোট বাচ্চারা কাগজ ফেলছে, কাপড় ফেলছে, অমুক সময় যাতে ধোঁয়াটা না হয়। কোনো কোনো ছোট ছোট বাচ্চাদের হাতে মনে করেন পানির বোতল, আঙ্কেল পানি নেওয়ার, আঙ্কেল পানি নেন, আঙ্কেল হাঁটছি আমরা, পানি দিচ্ছে। এটা একটা বাংলাদেশ, মানে এইগুলা একটা আন্দোলনের যে সহায়ক শক্তি ছিল জনতা, যে কি দুর্দান্ত ভাবে এই যে মুগ্ধ পানি দিতে গিয়ে মারা গেল।
এটা তো এই যে বুক চিতিয়ে দাঁড়ালো, মামার বুকে গুলি করো যদি পারো, আবু সাইদ আবু সাইদ আবু সাইদের ব্যাপারটা হচ্ছে কি, আবু সাইদ দেখাই দিল যে কিভাবে বাঁচতে হয় আর কিভাবে মৃত্যু নিয়ে বেঁচে থাকতে হয়। আসলে দেশ তো সে 52 থেকে শুরু করে নিয়ে আপনি 71 পর্যন্ত আসেন, এই নিয়ে দেশে মনে আমাদের যেভাবে মনে করেন আমরা যুদ্ধ করে কথা বলা স্বাধীন পেয়েছি, কথা বলতে শিখেছি, মায়ের ভাষা পেয়েছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আর কতবার আমাদের রক্ত দিতে হবে? এই অধিকারের জন্য এখন সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আপনাকে আবার আর একটা আন্দোলনের জন্য ওয়েট করতে হবে। আমরা কি সারা জীবন আন্দোলনই করব? এইগুলো ঘটনা তুলতে গেলে আজকের আলোচনাগুলো একটু অন্যরকম হয়ে যে যায়। আমরা যেহেতু গানের লোক, আমরা অবশ্যই সেগুলো সেটাই বলতেছি। রাজনৈতিকভাবে সচেতন। একটা ছাত্র তো দেশের ভবিষ্যৎ, ওদের হাতেই তো বাংলাদেশ নির্ভর করছে, ওরাই তো তৈরি হবে। ধীরে ধীরে রাজনীতি তো ওরা তৈরি হয়ে আসুক এবং ওরা তো দেশ স্বাধীন করবে, তারাই তো ভবিষ্যৎ, তাই না? তারাই ভবিষ্যৎ। মাতৃভাষা, জন্মভূমির জন্য প্রেম, দেশপ্রেম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা, এই যে দেশপ্রেম আপনার মধ্যে জাগরিত হয়েছে, আপনি কি বুঝতে পেরেছিলেন যে এবার একটা আন্দোলন হতে পারে, ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন? নাহলে ওই গানটা আপনি কি করে লিখলেন? এখানে আমি বলি একটা ছোট্ট কথা, এটা আমি কয়েক বছর আগে থেকে আমার না সিক্স সেন্স খুব বেশি কাজ করে। যেমন আমি বলছিলাম একটা শিল্পীকে, যা তোকে গান দিলাম হয়ে যাবে, আসিফকে, আতিক হাসানকে বলছি যা তোকে গান দিলাম হয়ে যাবে, আতিক হাসান হিট হয়ে গেছে, যা তোকে গান দিলাম একটা চাদর হবে, ও হিট হয়ে গেছে। এই আসিফকে কোন গানটা দিয়েছে? ও প্রিয়া তুমি কোথায়, এরকম তো মনে করেন আমার হাতে সৃষ্টি তো বুঝতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম কাজ করছে হচ্ছে দ্রব্যমূল্যটা, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। মানুষ কিন্তু ফুসছে, আস্তে 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 ফুসছে। তারপর গুম খুন অত্যাচার হামলা মামলা এই যাবতীয় সব কিছু চলছে, চলে যাচ্ছে মনে করেন 10 টাকার জিনিস 10,000 টাকা চলে যাচ্ছে, মনে করেন অমুক করছে, উন্নয়নের নামে যে কাজগুলো করতেছে, তখন আমাদের ভিতরে কাজ, কারণ কথা বলা তো তখন যাবে না, কথা বললেই তো মনে করেন মুখে আমাদের একটা আছে মানুষের মুখে তালা, এটাও একটা গান করছি। তো আমাদের এই কাজগুলো তখন আমি করতে গেছি, তখন আমি আমাদের যে আমরা যে কজনকে নিয়ে কাজ করি তাদেরকে বলছি এই সরকার কিন্তু উল্টায় যাবে, এই সরকার থাকবে না। আমার মনের ভিতর কাজ কিন্তু যখন তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, ও চেয়ারে আর বসতে পারবে না, মাথার স্ক্রু নরভর হয়ে যাচ্ছে, চিন্তার চিতাই বসে তুমি ভাবছো, ওই চেয়ার তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো। আমরা কিন্তু তখন লিখছি যে তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, কারণ আমার না আইডিয়া ছিল যে পড়ে যাবে। যখন এরা খুব গরম গরম করলো তখনই কিন্তু আমার মনে হলো যে ওর কথাবার্তা শুনে, আমি এটা লিখেওছিলাম অহংকার পতনের মূল, তখনই আমরা মনে করেন ঝাঁপিয়ে পড়ছি। বাংলাদেশের অধিকাংশ মানুষের মানে বিক্ষুব্ধ ছিল, বিক্ষিপ্ত ছিল না, কথা বলতে দিচ্ছে না। মানুষ কিন্তু তার কথা বলার স্বাধীনতা চাই, থাকার স্বাধীনতা, দ্রব্যমূল্যটাকে আপনি কন্ট্রোল করতে হবে। কারণ আপনি যদি একটা শিশুর খাওয়ার, একটা আমাদের খাওয়ার, একটা মানুষ একটা ডিম খাবে, ডিম সিদ্ধ করে একটা গান শুনে ব্রেকে যাবো, একটা গান শুনবো। আচ্ছা, গানটা কোনটা শোনাবো? যেমন কাহাদা মাটির মানুষ রে তুই, থাকবি মাটিতে, কিসের বড়াই কিসের লহরাই, কিসের বড়াই কিসের লহরাই, ভবের দুনিয়াতে, কাহাদা মাটির মানুষ রে তুই, থাকবি মাটিতে, পোকা মাকড় খাবে তোরে ঠুকরাইয়া ঠুকরাইয়া, বাড়িতে বৈশা কাঁদবে সবাই ডুকরাইয়া ডুকরাইয়া, দুদিন পরে ভুলে যাবে ছিলি জগতে ওই থুন, দুদিন পরে ভুলে যাবে ছিলি জগতে, কাদা মাটির মানুষ রে তুই, থাকবি মাটিতে। এটাই তো আসল ঘটনা, কিসের বড়াই কিসের লড়াই। খুব সুন্দর। আমরা একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। বিরতিতে যাবো, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর আবার ইথন বাবু। বিপ্লবের কথা তো কোনোদিন শেষ হয় না, না হবেও না, হবেও না, হবেও না। এবং কোথায় গিয়ে আমরা থামবো আমরা এটাও বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না মুক্তি আসছে। আচ্ছা ইথন বাবু, একটা বিষয় যে আপনার গানে আমি লক্ষ্য করি যে বাণী প্রধান, সুর কি হবে সেটা পরে, কিন্তু আসল কথাটা আগে বলে নিই। এই যে আপনার প্রবণতা, আপনি কি একটু ঝুঁকি নেন না, রিস্ক নেন তো গানের জন্য, যে আমি সুরের দিকে অত লক্ষ্য নেই, লক্ষ্য হলো বাণীর দিকে? আমি সবসময়ের জন্য আমার যে কটা গান, এবার আমরা প্রায় 40টা গান লিখছি, আমি কোনোদিনই গান কোনো চিন্তা করে লিখিনি। আমি গেছি, বসেছি, একে ধরবো, এটা করব, এটা লিখছি ইনস্ট্যান্ট। আমার একটা জিনিস যেটা মনে হয় ইথন বাবু, যে প্রেমের গান, সেটাও আপনি কাঁপিয়েছেন,
আবার দ্রোহের গান সেটাও কাঁপিয়েছেন। নজরুল যেমন বলেছিলেন, মোরে এক হাতে বাঁকা বাঁশর বাঁশরি আর হাতে রণতুর্য, ঠিক সেই অবস্থা। তবে এইখানে আপনার সাথে তো আপনি কি প্রেমের গান গেয়ে বেশি সন্তুষ্ট না বিদ্রোহের গান গেয়ে বেশি সন্তুষ্ট? আমি দেশের গান গেয়ে, আমার বিদ্রোহের গান গেয়ে ভালো লাগে। আর আমার বিদ্রোহ মানে বিরহর মানে ওখান থেকে আসে। হ্যাঁ। ভালোবাসাতে ভালোবাসার ভেতরে বিদ্রোহ, ভালোবাসার মধ্যে বিদ্রোহ, কারণ সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। ধরুন ওখান থেকে একটা টেকনিক্যাল ছিল এই আন্দোলনে। কিন্তু আমার কাছে কিন্তু আমার কবি, আমার আইডল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ও প্রিয়া তুমি কোথায়। 2001-এ বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছো দোষী, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া তুমি কোথায়। অসংখ্য হৃদয় ভাঙা প্রেমিকের গল্প। তারপর ওখানে আছে মাধবী কি ছিল গো ভুল, হারিয়ে গেল জীবনেরই কুল, ও মাধবী কি ছিল গো ভুল, হারিয়ে গেল জীবনেরই কুল। এটা মনে করেন আতিক হাসান পরপর। বাহ বাহ, দুর্দান্ত দুর্দান্ত। মানে আসলে একসাথে এক পাশাপাশি রেল লাইনের মতো প্রেমের গান, দ্রোহের গান, এই হলো আমাদের ইথন বাবু। গান লিখতে ইচ্ছে করে কখন জানেন? যখন ওই গানটার একটা ফসল ঘরে আসে, যখন দর্শকের সাথে একটা মনোমিলন, সুন্দর একটা মিলন ইথন হয়ে বাবু যায়। সবচেয়ে ভালো কার গান ভালো লাগে? মানে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশের মধ্যে যদি কিছু ভালো লিরিক খুঁজতে যায় তাহলে জেমস ভাইয়ের গানগুলো আমার কাছে ভালো লাগে। বাচ্চু ভাইয়ের গানও আমি করছি, জেমসের গানও আমি করছি, সবারই গান করছি। আমার না, যারা ভালো গান করে না তাদের গান শুনতে ভালো লাগে, যে কোনো শিল্পীর গান শুনতে ভালো লাগে। যেমন আমার কাছে যেমন নারায়ণগঞ্জ থেকে একটা ছেলে একটা র্যাপ গান করছিল, ওকে পর্যন্ত নিয়ে এসে পিটিয়ে মনে করেন যা ইচ্ছা তাই করছে। তো এই যে মনে করেন আমাদের মতো শিল্পীদেরকে, আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই। অনেক শিল্পী তো আপনি বানিয়েছেন, অনেককে গান লিখে সুর করে গাইয়ে তাকে তো এস্টাবলিশড করে দিয়েছেন। তো একটা শিল্পী যখন আপনার গান গিয়ে এস্টাবলিশড হয়, ইথন কেমন লাগে? না, অবশ্যই ভালো লাগে। এটা তো মনে করেন মানে পিতার কাছে একটা সন্তানের ভালোবাসা যদি না দেয়, ওর জন্য পিতার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানটা যে ওই পিতার, এটা কিন্তু লোকজন জানবে। দেশ আপনাকে দিচ্ছে, মানুষ আপনাকে দিচ্ছে, আপনি সেটা ভালো মর্যাদা কাজ দিচ্ছেন করার না। জন্য আপনাকে সবসময় ভালো চিন্তা করতে হবে। আপনি সকালবেলা উঠে যদি একটা সুন্দর চিন্তা করেন যে আমি আজকে ভালো একটা কাজ করব, সেটা অবশ্যই হবে। আর যদি মনে করেন খারাপ চিন্তা করে ঘুম থেকে উঠেন, তাহলে মনে করেন আপনার সারাদিনটাই খামার যাবে। যখন এই আপনাদের বিপ্লবের গানগুলো আমরা দেখলাম দেশের বাইরে, পশ্চিমবঙ্গেও গাওয়া হচ্ছে, সুপার ডুপার হিট হয়ে মনে করেন মমতা দিদির ওখানে বাসছে, দেশটা তোমার বাপের নাকি, ওরা মনে করেন কোরিওগ্রাফার ওরা কিন্তু গ্রেপ্তার হয়েছিল। একটা ছেলে গ্রেপ্তার হয়েছিল, ওটা আসামের, ওটা নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক ইয়ে হয়েছে। তো আমাকে আমাদের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি ভাই পর্যন্ত বলছে যে বাবু তোমার এই গান গেয়ে কিন্তু ভারতে কিন্তু দেখো ইয়ে হচ্ছে, বিপ্লব হচ্ছে, ইউ গ্রেট। আমাকে খুব আদর করছে রিজভি ভাই। আমাদের বাংলাদেশের চেতনা তো মনে করেন অন্যরকম। আমরা যে অস্ত্র ধরতে পারি, আমরা যে মানুষের বিরুদ্ধে থাকতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখতে পারি, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই ডাক দিয়ে শিখাই গেছে। সংস্কৃতির ক্ষেত্রে এইসব দলদাস লোক দিয়ে দেশের কি মঙ্গল হবে, কি গান তারা গাইবে? আমার কাছে মনে হয় কি যে এই যে একজন টেলিভিশন বা আদার্স সাইটগুলোতে আমাদের এগুলোকে না খুব ফেয়ার রাখতে হবে। এই ধরেন যে কিছু সাংবাদিক হলুদ ছিল, তাদের জন্য কিন্তু অনেক সাংবাদিককে খারাপ বলা হয়েছে। তারা কিন্তু সবাই সাংবাদিক খারাপ না, না, অনেক বিবেকবান মানুষ আছে। এইভাবে তো দেশ চলে না। অ্যাবসলিউট পর তো একমাত্র সৃষ্টিকর্তা, উনি তো রব্বিল আলামিন অপরিসর। আপনার একটা ছোট্ট খারাপ কাজ কিন্তু দেশকে ধ্বংস করে দেবে, যেটা আপনি এদের কাছ থেকে শিক্ষা পেলেন। তো এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, কারণ ওই পথে যারা গেছে, যাদের অবস্থা, এগুলো কিন্তু আমাদেরকেও খেয়াল করতে হবে। আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে। বাংলাদেশটা যে কি একটা সুন্দর জায়গা, যে এখানে মনে করেন একটা শস্য ফেললেই ফুল ফুটে যায়, একটা পাখি একটু কুট করলে গানের সুর চলে আসে, একটু পানি থাকলে মাছ হয়। তা এই যে মনে করেন আমাদের দেশ, এটা আমাদের বাংলাদেশ। হ্যাঁ,
তো এই দেশটা নিয়ে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। এবারে যে দুর্গাপূজাতে আমি 12 জায়গায় আমাকে যেতে হবে, তাদের সাথে থাকতে হবে। তাদের ডিমান্ডই যে দুর্গাপূজাতে ইথুনবাবুকে থাকতে হবে, আমি যাব। কারণ আমরা আমরা তো আমাদের সব ধর্মের মানুষের প্রতি সহনশীল। না, আমাদের সংস্কৃতিটাই তো মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা তো একসাথে। এখানে এগুলা লাগানোর চেষ্টা করে এখানে লাগানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশ আমাদের দেশ, কত রক্ত দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করলাম। যেহেতু অক্ষর, আপনার এই অনুষ্ঠানটার নামই তো অক্ষরের একটা গল্প। অক্ষরের গল্প। তো এই অক্ষর থেকে আপনাকে একটা কথা বলছি, যে নামটা কিন্তু খুব চমৎকার নাম, অক্ষরের গল্প। মানে আপনি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত চলে যান, অ থেকে ইয়েতে চলে যান, স্বরবর্ণ ব্যঞ্জন মানে সব আছে। সবই আছে। কিন্তু ঘটনা হলো অক্ষরটাকে আমরা এইভাবে ইউজ করব আমার ইথুনবাবুর ব্যক্তিগত চিন্তা থেকে, যে আমরা যারা কাজ করছি, হিংসাটাকে পরিহার করতে হবে। সেটাই প্রথম হচ্ছে হিংসা। কারণ ইসলাম বলে হিংসা, দেশ বিদ্বেষ, অহংকার। হিংসাই বলে যে পরহিংসা নরকে বাস। উনি কিন্তু খুব মাইন্ড করে হিংসাকারীদেরকে, গীবতকারীদেরকে। আমাদের যে দলের মধ্যে আমরা এখন যে কাজ করছি, মনে করেন আমরা যে মনে করেন এই সংগ্রাম করে আসলাম, 15 মাসের সংগ্রাম করলাম, 15 বছর সংগ্রাম করলাম, আমরা 40টা গান লিখলাম, 7টা নাটক, খণ্ড নাটক লিখলাম, সব কিছু করলাম। কিন্তু এখানে এসে মনে করেন 5ই আগস্টের পরে কিছু মনে করেন ওই বসন্তের কোকিল উঠে আসলো। ইথন বাবু, আমরা তো আপনাকে সবসময় স্যালুট করি যে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। দেশটা তোর বাপের নাকি, এই গান তো লিড দিয়েছেন আপনি। আমাদের সাথে আরো ছেলে পেলে যেমন শিবাশানু আছে, ধরলে তো সবাইকে ধরতো না। মানে মেনলি টার্গেট ছিলাম আমি, পড়া নাড়িয়ে, মৌসুমী, যে এই মেয়েটা গানটা গাইছে, ওরে আল্লাহ, ওকে তো মনে করেন 25টা 26টা ভালো অসাধারণ গলা। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। শোনেন, সব দালাল টালাল টিকে না, টিকে সাচ্চা খাঁটি মানুষই, তারাই থাকবে। এবং ওই আপনার সেই গান, দেশটা তোর বাপের নাকি, এই গানই প্রমাণ করে দিবে কারা থাকবে। যে আমরা দেশটা নিয়ে ছিনিমিনি কাউকে খেলতে দেবো না। আপনার কাছে কথা বলে দিই যে আগামীতে যদি দেশ নিয়ে এরকম কেউ কিছু করে, এর চেয়ে আরও মারাত্মক কথা লেখা হবে। ইথন বাবু, আমি বিদায় নেব, কিন্তু গান আমি বিদায় নিয়ে শুনবো। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি ছিলেন ইথন বাবু। ও মর্মে মর্মে উপলব্ধি করে অক্ষরের গল্প কী, ও মর্মে মর্মে জানে আমাদের এই বাংলা ভাষা, এই বাংলাদেশের মাটির শক্তি কী, সে জানে তারুণ্যের শক্তি কী। তার কণ্ঠে, তার ধ্বনিতে সেই শক্তি বারবার প্রতিধ্বনিত হয়। প্রেমে, বিরহে, সংগ্রামে ইথন বাবু এই প্রজন্মের একজন লড়াকু সৈনিক। আমি স্যালুট জানাই ইথন বাবুকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং প্রিয় দর্শক, আপনারা সবাই সেই গানগুলো শুনেছেন, যে গানগুলো বিপ্লবে কাজ করেছে, এবার মানুষকে প্রাণ দিতে উদ্বুদ্ধ করেছে। কখনো কখনো এই অমূল্য প্রাণ বিসর্জন কত যে ভয়াবহ, কত যে কঠিন, তবুও তারা দিয়েছে, কারণ দেশকে স্বাধীন করতে হবে। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ হইল না শেষ। রবীন্দ্রনাথের সেই কথা বারবার আসে, এবং নজরুলের সেই কথা, আমি সেই দিন হব শান্ত যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীমি রণভূমে রণিবে না। এবং আমরা শান্ত হব না যতক্ষণ না আমাদের স্বপ্ন স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশে রূপান্তরিত হবে। ইথনবাবু, ওই গান শুনতে শুনতে শেষ করি। তার আগে আমিও বিদায় নিই। আমি গান শুনতে যাব। RTPকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আপনাকেও ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বললাম, আরও প্রাণ খুলে কথা বলবো আরেকদিন এসে, এটাই আমি চাইবো RTPর কাছে। কারণ RTV কিন্তু হৃদয়ের টিভি, আর মানে হৃদয়। প্রিয় দর্শকদের কাছে অনেক ভালোবাসা। আপনারা যে সাপোর্ট করেছেন, আমাদেরকে সাপোর্ট করবেন, দেশের সাথে থাকবেন, ভালো একটা কাজ করবেন। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম।